আচ্ছা দেখ, the last type ratio, it is profitability ratio. এই রেশিওগুলো বেসিক্যালি মেজার করে একটা কোম্পানির প্রফিট আর্নিং ক্যাপাসিটি। ফাইন। আমাদের চারটে টাইপ রেশিওর মধ্যে ফার্স্ট টাইপ কি ছিল? লিকুইডিটি। থ্রু লিকুইডিটি রেশিও একটা কোম্পানির শর্ট টার্ম সলভেন্সি আমরা মেজার করব। শর্ট টার্ম সলভেন্সি মানে কি? শর্ট টার্ম ডেট পে অফ করতে একটা কোম্পানি কতটা কেপেবল। সেকেন্ড টাইপ অফ রেশিও করেছিলাম আমরা সলভেন্সি। সলভেন্সি রেশিও মেজার করে কি? লং টার্ম ডেট পে অফ ক্যাপাসিটি। তারপরে আমরা করলাম অ্যাক্টিভিটি রেশিও। অ্যাক্টিভিটি রেশিও থ্রু আমরা মেজার করি যে একটা কোম্পানি তার কাছে যে অ্যাভেলেবল রিসোর্স আছে, লাইক ইনভেন্টরি, লাইক ডেটার, সেটা সে কতটা বেস্ট ওয়েতে ইউটিলাইজ করতে পারে। ওয়েল, আর লাস্ট টাইপ হচ্ছে প্রফিটেবিলিটি। এই প্রফিটেবিলিটি রেশিওর আন্ডারে 5টা রেশিও আমাদের শিখতে হয়। তার মধ্যে প্রথম যে রেশিওটা, সেটাকে আমরা বলছি গ্রস প্রফিট রেশিও। গ্রস প্রফিট রেশিও। গ্রস প্রফিট রেশিও কি করে ক্যালকুলেট করা হয়? আচ্ছা, গ্রস প্রফিট টার্মটা তো আমরা শুনেছি। এর আগে আমরা যখন ফাইনাল অ্যাকাউন্টস করতাম, ট্রেডিং অ্যাকাউন্ট থেকে গ্রস প্রফিট আসতো। সো গ্রস প্রফিট রেশিও ভেরি ইজি ফর্মুলা। একটা কোম্পানি যত টাকা গ্রস প্রফিট করছে, দ্যাট ডিভাইডেড বাই রেভিনিউ ফ্রম অপারেশন। রেভিনিউ ফ্রম অপারেশন কাকে বলে? নেট সেলস। নেট সেলস। দিস ইন্টু 100। মানে একটা কোম্পানির গ্রস প্রফিটটা তার রেভিনিউর কত পার্সেন্ট। যদি আমরা বলি একটা কোম্পানির জিপি রেশিও 10-20%, তার মানে কি বুঝবো? একটা কোম্পানির সেল যদি 100 টাকা হয়, তার মধ্যে জিপি থাকে কত? 20 টাকা। এটা যত বেশি হবে সেটা ভালো। এবার ঘটনা হচ্ছে, গ্রস প্রফিটটা আমরা কি করে বার করতে পারি? প্রথম যে জিনিসটা আমরা ইউজ করতে পারি গ্রস প্রফিট ক্যালকুলেট করবার জন্য, গ্রস প্রফিট ইকুয়ালস আমরা লিখতে পারি রেভিনিউ ফ্রম অপারেশন। একটা কোম্পানি টোটাল যা সেলস, রেভিনিউ ফ্রম অপারেশন থেকে আমরা যদি মাইনাস করি কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন, তাহলে আমরা পেয়ে যাব জিপি। কস্ট অফ রেভিনিউ আবার কি করে করা যায়? ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ প্লাস ডিরেক্ট এক্সপেন্স মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। সো জিপি জেনারেলি আমরা রেভিনিউ ফ্রম অপারেশন মাইনাস কস্ট অফ রেভিনিউ করে জিপি করি। ঠিক আছে? সো ফর্মুলা তো আমাদের মাথায় রাখতেই হবে, কিন্তু ওভারঅল আমাদের বুঝতে হবে যে জিপি যদি স্ট্রেট ওয়েতে সামসে না দেওয়া থাকে, তাহলে কি কোন রিলেশনকে কাজে লাগিয়ে আমরা জিপিটাকে বার করে নিতে পারি। একটা যেটা কমন আমি বলে দিলাম, রেভিনিউ ফ্রম অপারেশন মাইনাস কস্ট অফ রেভিনিউ। ঠিক আছে? সেকেন্ড যে রেশিও, দ্যাট ইজ নেট প্রফিট রেশিও। নাম শুনেই বুঝতে পারছিস, যদি কমন সেন্স অ্যাপ্লাই করিস বলে দিতে পারবি ফর্মুলাটা। গ্রস প্রফিটে গ্রস প্রফিট রেভিনিউ কত পার্সেন্ট সেটা দেখি, আর নেট প্রফিটে নেট প্রফিট, একটা কোম্পানির নেট প্রফিটটা, সরি, একটা কোম্পানির নেট প্রফিটটা রেভিনিউর কত পার্সেন্ট। সো নেট প্রফিট বাই রেভিনিউ ফ্রম অপারেশন ইন্টু 100। এটা করলে আমরা পেয়ে যাব কি? নেট প্রফিট রেশিও। নেট প্রফিট আমরা কি করে পেতে পারি? একটা বিজনেসের গ্রস প্রফিট যা হয়, গ্রস প্রফিটের সাথে আমরা অ্যাড দিতে পারি কি? আদার ইনকাম, মাইনাস করতে পারি কি? অপারেটিং এক্সপেন্স, মাইনাস নন অপারেটিং এক্সপেন্স। মানে টোটাল এক্সপেন্স, বিজনেসের যত খরচা আছে। তোরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে যদি মাথায় নিস, গ্রস প্রফিট, অন্যান্য ইনকাম, পিএল এর ক্রেডিট সাইড টোটাল হলো, তার থেকে ডেবিট সাইড আমাদের দু রকম এক্সপেন্স আছে। কিছু এক্সপেন্স আছে যেগুলো অপারেটিং এক্সপেন্স, ডেলি বেসিসে ডেলি অপারেশনের জন্য খরচা হয়, আর কিছু এক্সপেন্স আছে যেগুলো এক্সপেন্স পিএল এ লিখি, বাট দোজ আর নন অপারেটিং। সো এই দুটো গ্রস প্রফিট প্লাস আদার ইনকাম হচ্ছে পিএল ক্রেডিট টোটাল, আর অপারেটিং এক্সপেন্স এবং নন অপারেটিং এক্সপেন্স এই দুটো হচ্ছে পিএল এর ডেবিট। সো গ্রস প্রফিট প্লাস আদার ইনকাম মাইনাস অপারেটিং এক্সপেন্স মাইনাস নন অপারেটিং এক্সপেন্সও করতে পারি, বা এইটাকে আমরা টোটাল বলতে পারি ইনডাইরেক্ট ইনকাম, সরি ইনডাইরেক্ট এক্সপেন্স। মানে এটাকে লিখতে পারি একটু
জিপি প্লাস আদার ইনকাম মাইনাস ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এবার ইনডাইরেক্ট এক্সপেন্সকে ভাঙলে তার মধ্যে কিছু থাকে অপারেটিং, কিছু থাকে নন অপারেটিং। তো সামসের ইনফরমেশন দেখে তোমাকে জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে। এবং এই নেট প্রফিট বার করবার জন্য আমাদের প্রফিট অ্যান্ড লস যেটা আমরা শিখে এসেছি তার রিলেশন, তার পিএল এর ক্রেডিট দিকে কি লিখি, গ্রস প্রফিট দিকে আদার ইনকাম, ডেবিটে যত এক্সপেন্স লিখি তার মধ্যে কিছু হচ্ছে অপারেটিং, কিছু হচ্ছে নন অপারেটিং। সো পিএল ক্রেডিট থেকে ডেবিট সাইড পুরো বাদ দিলে পাবো কি নেট প্রফিট। যদি বলি একটা কোম্পানির নেট প্রফিট রেশিও 10%, তার মানে বুঝবো কি ওই কোম্পানি সেল যদি 100 টাকা হয়, 100 টাকা সেলের নেট প্রফিট কত টাকা আসে? 10 টাকা। তার নেট প্রফিট রেশিও যত বেশি হবে দ্যাট ইজ গুড ফর আ কোম্পানি। ইজ ইট ওকে? সো জিপি রেশিও হলো নেট প্রফিট রেশিও হলো। 3 নম্বর যে রেশিওটা আমরা করব সেটাকে আমরা বলছি অপারেটিং রেশিও বা অপারেটিং প্রফিট রেশিও। শুধু যদি অপারেটিং রেশিও বলি সেটা আসলে অপারেটিং কস্ট রেশিও। অপারেটিং কস্ট রেশিও, অপারেটিং কস্ট রেশিও ইকুয়ালস টু লিখতে পারি কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন প্লাস অপারেটিং এক্সপেন্স ডিভাইডেড বাই রেভিনিউ ফ্রম অপারেশন into 100। কস্ট অফ রেভিনিউ তো কি জানি, ওপেনিং প্লাস পারচেজ প্লাস ডিরেক্ট এক্সপেন্স মাইনাস ক্লোজিং, মানে যেটা ট্রেডিং থেকে আসে। আর অপারেটিং এক্সপেন্স মানে দু রকম খরচা থাকে। দেখো ইন জেনারেল আমরা অপারেটিং এক্সপেন্সকে বলি যে বিজনেসের ডেইলি অপারেশন রান করতে যে যে এক্সপেন্সেস গুলো হয় সেগুলোকে আমরা অপারেটিং এক্সপেন্স বলি। এক কথায় বলতে পারি একটা কোম্পানির সমস্ত অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, এই দুটো টাইপের এক্সপেন্স মিলিয়ে হয় কি আমাদের অপারেটিং এক্সপেন্স। তাহলে অপারেটিং কস্ট বলতে আমরা বুঝবো কস্ট অফ রেভিনিউ প্লাস অপারেটিং এক্সপেন্স ডিভাইডেড বাই রেভিনিউ ফ্রম অপারেশন ইনটু 100। যেখানে অপারেটিং এক্সপেন্স কি মিন করে, একটা কোম্পানির অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সকে টোটাল আপ করলে আমরা পাই টোটাল অপারেটিং এক্সপেন্স। অপারেটিং কস্ট রেশিওর পর 4 নম্বর আমরা পড়ব অপারেটিং প্রফিট রেশিও। শুধু অপারেটিং বললে দ্যাট ইজ অপারেটিং কস্ট, আর অপারেটিং প্রফিট রেশিও অপারেটিং প্রফিট রেশিওতে আমরা কি লিখতে পারি, অপারেটিং প্রফিট বাই revenue from operation into 100। সব কিন্তু রেভিনিউর সাথে রিলেশন। জিপি বাই রেভিনিউ ইন্টু 100, এনপি বাই রেভিনিউ ইন্টু 100, অপারেটিং কস্ট বাই রেভিনিউ ইন্টু 100, অপারেটিং প্রফিট বাই রেভিনিউ ইন্টু 100। সো এই ফর্মুলাগুলোর মধ্যে কিন্তু একটা রিলেশন রয়েছে, ফর্মুলাগুলোকে মানে মাথায় রাখা অনেক বেশি ইজি। এবার অপারেটিং প্রফিট কি করে বেরোবে? অপারেটিং প্রফিট আমাদের বেরোতে পারে গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স। গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে আমরা পেতে পারি অপারেটিং প্রফিট। অর আমরা কি করতে পারি, বিজনেসের নেট প্রফিট যেটা থাকে নেট প্রফিটের সাথে আমরা অ্যাড ব্যাক করতে পারি নন অপারেটিং এক্সপেন্স এবং লেস করব নন অপারেটিং ইনকাম। নেট প্রফিট প্লাস নন অপারেটিং এক্সপেন্স মাইনাস নন অপারেটিং ইনকাম, সেটা করলেও কিন্তু আমরা অপারেটিং প্রফিট পেতে পারি। এগুলো সামস করলে জিনিসগুলো রিটেন করবে। আর 5 নম্বর যেটা আমাদের আছে সিবিএসসি তে, যেটাকে আমরা বলি রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্টের ফর্মুলা কি, এবিট অর পিবিআইটি।
এবিট কথার মানে কি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, বা যেটাকে আমরা বলি প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু 100। প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বুঝছিস, সেই প্রফিটটা নিতে হবে যেটা ইন্টারেস্ট বা ট্যাক্স বাদ দেওয়ার আগে। যদি আফটার ট্যাক্স প্রফিট দেওয়া থাকে তাহলে ইন্টারেস্টকে অ্যাড ব্যাক করে নিতে হবে, ট্যাক্সকে অ্যাড ব্যাক করে নিতে হবে। আর ক্যাপিটাল এমপ্লয়েড আমি দুভাবে বার করতে পারি, একটা অ্যাসেট অ্যাপ্রোচ, একটা লায়াবিলিটি অ্যাপ্রোচ। বলেছিলাম তোদের অ্যাসেট অ্যাপ্রোচে কি বলতো, নন কারেন্ট অ্যাসেটস প্লাস কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি। আর যদি লায়াবিলিটি অ্যাপ্রোচে যাই, লায়াবিলিটি সাইডে গেলে বল প্রথম হেডের নাম কি, শেয়ার হোল্ডার্স ফান্ড প্লাস এনসিএল। এটা করলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড পেতে পারি। এটা দিয়ে করলে আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসবে। সো প্রফিটেবিলিটি রেশিওর আন্ডার এই 5টা ফর্মুলা আমাদের আছে। এবার এর উপর বেস করে আমরা সামস করি। তো ফার্স্ট আমরা সামস করব। ফর্মুলাগুলো লিখেছিস নাকি খাতায়? আচ্ছা, একটা জিনিস দেখ, এই অপারেটিং প্রফিট রেশিও যেটা বলেছি না, আমাদের গ্রস প্রফিট কি করে বেরোয় না, রেভিনিউ থেকে কস্ট অফ রেভিনিউ বাদ যাবে। একটা বিজনেসের মেন ইনকামটা কি, সেলস। তো সেলসের এগেনস্টে তার কস্ট অফ রেভিনিউকে ডিফারেন্স করলে আমরা পাই কি, জিপি। আর সেলস ছাড়া একটা বিজনেসের আরো কিছু ইনকাম থাকে যেটাকে আমরা অপারেটিং ইনকাম বলি, যেটা পিএল এর ক্রেডিটে আসে। যেমন পিএল এর ক্রেডিটে দেখ, আমরা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টও দেখাই, আবার ডিসকাউন্ট রিসিভও দেখাই। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট হচ্ছে নন অপারেটিং ইনকাম, বাট ডিসকাউন্ট রিসিভ হচ্ছে কি, অপারেটিং ইনকাম। তো এখানে গ্রস প্রফিটের সাথে প্লাস করে নে একটু, গ্রস প্রফিট প্লাস অপারেটিং ইনকাম, যেটা পিএল ক্রেডিটে আসে, লাইক ডিসকাউন্ট রিসিভ, কমিশন রিসিপ্ট। গ্রস প্রফিট প্লাস আদার অপারেটিং ইনকাম মাইনাস অপারেটিং এক্সপেন্স। Sum number 104 there. Page number 5.159. Page 5.159, sum number 104. দেখ অঙ্কে কি বলছে, following information is available for the year ended 31st March. Calculate gross profit ratio. যখন গ্রস প্রফিট রেশিও ক্যালকুলেট করতে বলেছে, ফার্স্ট ইউ রাইট দ্য ফর্মুলা। এক্সামও কিন্তু এই প্র্যাকটিস ফলো করবে। গ্রস প্রফিট রেশিও ইকুয়ালস টু আমরা কি লিখব, গ্রস প্রফিট বাই revenue from operation into 100. তার মানে গ্রস প্রফিট রেশিও ক্যালকুলেট করতে হলে আমার রিকোয়ারমেন্ট গ্রস প্রফিট।
রেভিনিউ ফ্রম অপারেশন কি দেওয়া আছে? দেখ অঙ্কে বলা আছে ক্যাশ রেভিনিউ, ক্রেডিট রেভিনিউ, দুটোকে অ্যাড করলে টোটাল রেভিনিউ পেয়ে যাচ্ছে। নিচেরটা ডিনোমিনেটর এসে গেল। গ্রস প্রফিট যে করব পারচেস টোটালটা পেয়ে যাচ্ছে, ক্যাশ পারচেস ক্রেডিট পারচেস টোটাল করলে টোটাল পারচেস। ক্যারেজ ইনওয়ার্ড ও ডাইরেক্ট এক্সপেন্স, স্যালারিজ কিন্তু পিএল এর আইটেম, স্যালারিজ কিন্তু ডিরেক্ট এক্সপেন্স না, ইনডাইরেক্ট এক্সপেন্স। ডিক্রিজ ইন ইনভেন্টরি মানে যেটাকে চেঞ্জ ইন ইনভেন্টরি বলছে, ওপেনিং থেকে ক্লোজিংটা ডিক্রিজ করেছে। মানে ওপেনিং যদি 10,000 ছিল, ক্লোজিং আমরা কি করি, আমি বলছি কস্ট অফ রেভিনিউ কি করে করি। রিটার্ন আউটওয়ার্ড যেটা পারচেস থেকে লেস হয়, আর ওয়েজেসও কিন্তু আমাদের ডাইরেক্ট এক্সপেন্স, তাই তো? তো আমি রেভিনিউ ফ্রম অপারেশনটা করে নিচ্ছি। রেভিনিউ ফ্রম অপারেশন ইকুয়ালস টু ক্যাশ রেভিনিউ প্লাস ক্রেডিট রেভিনিউ। ক্যাশ রেভিনিউ প্লাস ক্রেডিট রেভিনিউ যেটা হচ্ছে 25,000 হচ্ছে ক্যাশ সেলস, ক্রেডিট সেলস হচ্ছে 75, টোটাল মিলিয়ে কত? 1 লক্ষ টাকা। তাহলে নিচের অংশটুকু পেয়ে গেলাম আমরা ক্যাশ রেভিনিউ এবং ক্রেডিট রেভিনিউ যোগ করে। এবার জিপিটা আমি এখানে বার করতে পারি কিভাবে? দেখো কস্ট অফ রেভিনিউ কিন্তু করা যায়। আমরা জানি যে গ্রস প্রফিট বার করতে হলে রেভিনিউ ফ্রম অপারেশন থেকে আমরা মাইনাস করতে পারি কাকে? কস্ট অফ রেভিনিউ। এবার রেভিনিউ ফ্রম অপারেশন আমার অ্যাভেলেবেল, কস্ট অফ রেভিনিউটা কি করে করব? তো কস্ট অফ রেভিনিউ আমি নিচে করছি একটু। কস্ট অফ রেভিনিউ মানে আমরা কি লিখতে পারি? কস্ট অফ রেভিনিউ মিন্স আমরা জানি ওপেনিং ইনভেন্টরি যা থাকবে প্লাস নেট পারচেস প্লাস ডাইরেক্ট এক্সপেন্স মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, লিখতে পারি এটা। এবার অঙ্কে ওপেনিং ইনভেন্টরি আর ক্লোজিং ইনভেন্টরি ডিরেক্টলি বলেনি, শুধু বলেছে ডিক্রিজ ইন ইনভেন্টরি 10,000। তার মানে তুই এরকম চিন্তা করতে পারতিস যে ওপেনিং যদি 30 হয় তাহলে ক্লোজিং কি আছে 20, তবেই না ডিক্রিজ ইন ইনভেন্টরি 10 বলবো। তাহলে তুই এবার ম্যাথামেটিক্যালি চিন্তা কর, ওপেনিং 30 মাইনাস 20, তার মানে আলটিমেটলি ওপেনিং মাইনাস ক্লোজিং করে কত আসে? 10,000। ডিক্রিজ ইন ইনভেন্টরি 10, তুই যে কোনো ফিগার ধর, কে আমি ধরছি ওপেনিং 40 ক্লোজিং 30, তাহলে ডিক্রিজ ইন ইনভেন্টরি 10। তাহলে 40 মাইনাস 30 মানে কি? পজিটিভ 10, মানে ওপেনিং আর ক্লোজিং দুটো নিয়ে তার ইম্প্যাক্ট হচ্ছে কি 10,000। বিকজ অঙ্কে একটা বলে দিয়েছে কে, যা তোমার ওপেনিং ছিল ক্লোজিং তার থেকে 10 কমেছে, কিন্তু আমার প্রয়োজন ওপেনিং ক্লোজিং দুটোই, কিন্তু ওপেনিং আলাদা করে লিখতে পারছি না, ক্লোজিং আলাদা করে লিখতে পারছি না, কিন্তু এটুকু তো ফিল করতে পারছি যে আমার ওপেনিং যা ছিল ক্লোজিং তার থেকে 10 কমেছে। ধরলাম আমি যে কোনো ফিগার নিলাম কি ওপেনিং 40 ছিল ক্লোজিং 30, তবেই না বলতে পারি যে ডিক্রিজ ইন ইনভেন্টরি 10। তো 40 মাইনাস 30 করলে তাহলে কত হয়? ম্যাথামেটিক্যালি 10। তাহলে এই ওপেনিং আর ক্লোজিং কে রিপ্লেস করে ডিক্রিজ ইন ইনভেন্টরি প্লাস 10,000 করলে হয়, করা যায় তো? তার মানে আমি ওপেনিং ইনভেন্টরি আর ক্লোজিং ইনভেন্টরি এটাকে রিপ্লেস করে, দেখো এটাকে আমি কিভাবে লিখছি, ওপেনিং ইনভেন্টরি মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, এই পুরো রেজাল্টটাকে আমি বলছি ডিক্রিজ ইন ইনভেন্টরি, প্লাস নেট পারচেসটা কি এখানে টোটাল পারচেস থেকে রিটার্ন বাদ দিতে হবে। টোটাল পারচেস দেখ কত আছে, টোটাল পারচেস মাইনাস রিটার্ন আউটওয়ার্ড, আর ডিরেক্ট এক্সপেন্সের মধ্যে কি কি আসছে বলতো? তোর ক্যারেজ ইনওয়ার্ড আসছে আর ওয়েজেস আসছে, তো সেই দুটো লিখে নিই, ক্যারেজ ইনওয়ার্ড আর ডিরেক্ট ওয়েজেস। এবার ভ্যালু পুট করছি, ওপেনিং মাইনাস ক্লোজিং কে 10,000 করলাম, প্লাস টোটাল পারচেস আমি দেখতে পাচ্ছি 15,000 আর 60,000 75, তার থেকে 73, ক্যারেজ ইনওয়ার্ড আর ওয়েজেস মিলে দুটো মিলে হচ্ছে 7,000। তাহলে টোটাল কত হচ্ছে? 73, 7, 80, 10, 90। কস্ট অফ রেভিনিউ যদি 90 পাই, রেভিনিউ ফ্রম অপারেশন কত? 1 লাখ মাইনাস 90,000, তাহলে আমার গ্রস প্রফিট কত বেরোলো? 10,000।
এবার উপরের ফর্মুলায় চলে যাব। গ্রস প্রফিট 10,000 পেয়ে গেছি, রেভিনিউ হচ্ছে কত, 1 লাখ। সো আমরা লিখব 10,000 ডিভাইডেড বাই 1 লাখ ইন্টু 100 ইকুয়ালস টু 10%। 10,000 by 1 lakh into 100 equals to 10%. Sum number 102 দেখে, compute GP ratio from the following। তো জিপি রেশিও করতে বলে জায়গায় ফর্মুলা লিখে নেব, অঙ্ক না করতে পারলেও ফর্মুলা লিখবার জন্য 1 মার্ক পাবো। আর রেশিও তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালের জন্য ইম্পর্টেন্ট। যিনি এক্সটার্নাল আসবে অ্যাকাউন্টস এর প্র্যাকটিক্যালের কোয়েশ্চেন্স রেশিও অ্যানালিসিস থেকে বেসিক্যালি করবে। সো গ্রস প্রফিট বাই revenue from operation into 100। দেখ, রেভিনিউ ফ্রম অপারেশন অঙ্কে বলা আছে 5,60,000, কিন্তু গ্রস প্রফিটটা বলছে 40% অন কস্ট। তো গ্রস প্রফিটের অ্যামাউন্টটা তাহলে কি করে বার করা যেতে পারে? আমি কি 5,60,000-এর উপর 40% করতে পারি? কারণ 40% অন কস্ট। কিন্তু এটুকু আমরা জানি যে কস্ট প্লাস প্রফিট ইকুয়ালস টু হয় কি আমাদের সেলস। তা যদি বলে 40% অন কস্ট, তার মানে কি, যদি একটা প্রোডাক্টের কস্ট প্রাইস 100 হয়, তাতে 40 রুপিস প্রফিট থাকে, তাহলে সেল প্রাইস তখন রিপ্রেজেন্ট করে কত, 140%। তো সেল প্রাইস তো আমার কাছে অ্যাভেলেবল 5,60,000, তাহলে বলতে পারি 5,60,000 ইজ প্রেজেন্টিং 140%। তো 5,60,000 যদি 140 হয়, তাহলে এর মধ্যে 40%টা কত, সেটাই তো জিপি। তো 5,60,000 বাই 140 ইন্টু 40, এটা করলে হয় 1,60,000 জিপি পেয়ে গেলাম। এবার আমি এখানে পুট করব 1,60,000 বাই 5,60,000 ইন্টু 100। 28.57%। কি হয়েছে বুকে? বারবার বুকে হাত দিচ্ছি, ব্যথা করছে? ক্লিয়ার? Sum number 107 দেখ, স্যার এটা একটু বুঝিয়ে দেবেন কোন জায়গাটা? 100 প্লাস 40 কেন? যেহেতু বলেছে 40% প্রফিট অন কস্ট, তার মানে কস্ট যা তার উপর 40%, তাহলে কস্টকে 100 ধরলে তার উপর 40 হলে তাহলে সেল প্রাইস রিপ্রেজেন্ট করছে 140। তুমি এটা এক্স ধরেও করতে পারো। অনেকে, এখানে আমার যে প্রাইসটা দেওয়া আছে, এই 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 ব্যাপারটা কিন্তু এর আগেও আমাদের ডিসকাস হয়েছে। এই ম্যাথামেটিক্স গুলো আমাদের জানতে হবে, শুধু এই রেশিও চ্যাপ্টারে না। আগামী দিনে আমরা যখন মানে বিকম বা প্রফেশনাল যাই করি না কেন, এই অ্যাপ্লিকেশন বারবার হবে। আমার কাছে অ্যাভেলেবল সেল প্রাইস যেটা 5,60,000, আমাকে অঙ্কে বলছে প্রফিটটা হচ্ছে 40% অন কস্ট। তাহলে প্রফিটটা কি আমি এর উপর মাপতে পারি? না স্যার, এটা তো অন কস্ট। পার্সেন্টেজের বেসিসটা কার ওপর? কস্ট প্রাইসের ওপর। এবার যে কোনো প্রোডাক্টের কস্ট প্রাইস যা হয়,
তার সাথে প্রফিট যোগ করলে আমরা পাই কি সেই প্রোডাক্টের সেল প্রাইস। তো এখানে আমার সেল প্রাইসটা অ্যাভেলেবেল, মানে এস অ্যাভেলেবেল আমার কাছে। এসটা কত? 560 অ্যাভেলেবেল। বাট এই 40%টা কার উপর মারতে হবে? এই সি এর উপর মারতে হবে 40%। কিন্তু সি তো আমার কাছে কোয়েশ্চেন, আমি জানি না। তো সি জানি না, কস্ট কত জানি না। কস্টকে হয় 100 ধরো অ্যারিথমেটিক্যালি, আর নইলে যে অ্যালজেব্রা যদি ফলো করো কস্টকে কি ধরবে? এক্স। ধরো কস্ট ইকুয়ালস টু এক্স ধরলাম, তাহলে কস্ট যেটা তার উপর 40% প্রফিট, তাহলে প্রফিটটা কত হবে বলতো? এক্স ইন্টু 40%। 40%, 0 0 কাটলো, 4/10 মানে 0.4, তাহলে 0.4x বলতে পারি। তাহলে কস্ট এক্স, তাহলে এখান থেকে একটা ইকুয়েশন লিখতে পারি, কস্ট এক্স প্লাস 0.4x প্রফিট ইকুয়ালস টু সেল প্রাইস 5,60,000। করতে পারি কি না? স্টেপ বাই স্টেপ আন্ডারস্ট্যান্ডিং করো। আমার কাছে কস্ট জানা ছিল না, আমি হয় 100 ধরতে পারি অর এলস এক্স ধরতে পারি। আমি অ্যালজেব্রা ডিসকাস করছি এবার। তুমি যদি এক্স 100 ধরতে, তাহলে কি চিন্তা করতে? তোমার কস্ট 100, প্রফিট 40, তাহলে তোমার সেল প্রাইস রিপ্রেজেন্ট করছে কত? 140%। তাই সেল প্রাইসকে 140 দিয়ে ডিভাইড করে 40 দিয়ে মাল্টিপ্লাই করলে প্রফিট চলে আসছে। বা তুমি যদি অ্যালজেব্রা চিন্তা করো, তাহলে এক্স হচ্ছে তোমার কস্ট, প্রফিট হচ্ছে 0.4x, তাহলে কস্ট আর প্রফিটকে অ্যাড করলে ইকুয়েশনে তুমি লিখতে পারো দ্যাটস ইকুয়ালস টু সেল প্রাইস 5,60,000। এবার এক্স আর 0.4x এখান থেকে কত আসছে? 1.4x ইকুয়ালস টু 5,60,000। দেয়ারফর এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি? 5,60,000 বাই 1.4। এটা করলে দেখবে এক্স ইকুয়ালস টু কস্ট চলে আসবে 4 লাখ টাকা। তাহলে কস্ট 4 লাখ, সেল প্রাইস 5,60,000, তাহলে প্রফিট কত? 160। তো এই এক্স দিয়ে করলে ইট টেক্স টাইম। আমরা অ্যারিথমেটিক্যালি যাব, ভাই কস্ট প্রাইস আমার জানা নেই, অ্যাসিউম দ্য কস্ট টু বি 100। তো কস্ট যদি 100 হয়, তার উপর 40 প্রফিট, মানে 100 প্লাস 40, the sale is presenting 140%. So my sell price is available here 560, so it's presenting 140. So let's divide it by 140, and if you multiply it by 40, we'll get the gross profit. কথা বলো, বুঝেছো? তুমি অ্যারিথমেটিক্যালিও করতে পারো, অ্যালজেব্রা দিয়েও যেতে পারো। অ্যালজেব্রা দিয়ে সেই ইকুয়েশন ফর্ম করতে হবে, কি দরকার? ইজ দ্যাট ওকে? এই অঙ্কে যদি বলতো 40% অন সেল, তাহলে তো জিপি রেশিওটা বলেই দিল, কারণ সেলসের উপরই তো জিপি রেশিও হয়। তো তুমি করো ওই সেল 5,60,000 উপর 40% মানে জিপি পেয়ে যাবে, ওইটাই বাই আবার 560 ইন্টু 100 করো, 40%ই পাবে। এখানে ঝামেলাটা কোথায় করে দিয়েছে? অন কস্ট বলে। তার মানে কস্টে 40% মানে সেলের কত পার্সেন্ট জিপি হয়? 28.57%। নেক্সট হচ্ছে আমাদের 107 এসে 107। From the following information, calculate operating ratio. আচ্ছা, অপারেটিং রেশিও বলতে আমরা বুঝবো কাকে? অপারেটিং কস্ট রেশিও। ডোন্ট বি কনফিউজড, অপারেটিং প্রফিট রেশিও আলাদা, আর শুধু অপারেটিং বললে দ্যাট বেসিক্যালি ইন্ডিকেটস অপারেটিং কস্ট। সো অপারেটিং রেশিওর ফর্মুলাটা কি ছিল? অপারেটিং রেশিও ইকুয়ালস টু অপারেটিং কস্ট বাই revenue from operation into 100। আচ্ছা, অপারেটিং কস্ট কাকে বলছি? আবার দুটো থাকছে ওর মধ্যে। অপারেটিং কস্টের মধ্যে কস্ট অফ রেভিনিউ থাকছে আর অপারেটিং এক্সপেন্স থাকছে, দ্যাট ডিভাইডেড বাই রেভিনিউ ফ্রম অপারেশন ইনটু 100। এবার দেখো তো অঙ্কে কস্ট অফ রেভিনিউ কি বলা আছে? অঙ্কে টোটাল রেভিনিউ বলা আছে। অঙ্কে রেভিনিউ ফ্রম অপারেশন বলে দিয়েছে, বলতো কত বলেছে? দেখ, ক্যাশ রেভিনিউ আর ক্রেডিট রেভিনিউকে টোটাল করে নেবো, তাহলে টোটাল রেভিনিউ পেয়ে যাব। আমার ক্যাশ সেলস 4 লাখ, ক্রেডিট সেলস 4 লাখ, ক্যাশ সেলস হচ্ছে 3 লাখ। সো 3 লাখ প্লাস 4 লাখ
আমার টোটাল রেভিনিউ 7 লাখ, নিচেরটা পেয়ে গেলাম। এমপ্লয় বেনিফিট এক্সপেন্স, সেল অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স দুটোকে যোগ করলে অপারেটিং এক্সপেন্স পাবো। আর জিপি বলা আছে অন কস্ট। আচ্ছা, জিপি তো অন কস্ট বলা আছে, এখানে আবার ঝামেলা আছে। জিপিটা কি করে বার করবি? সোহম বলবি। তোর সেল প্রাইস 7 লাখ, 140 হবে সেলসটা। জিপি হচ্ছে 40% অন কস্ট, তার মানে আগে নামায় কস্ট ধরতে হবে 100, তার উপর 40 জিপি, তাহলে এই সেলটা রিপ্রেজেন্ট করছে কত? 140। তাহলে দেয়ারফর yes, GP equals to 7 lakh divided by 140 into 40. So 7 lakh divided by 140 into 40, এটা করলে হচ্ছে 2 লাখ। আচ্ছা, জিপি তো 2 লাখ পেলাম, তাতে লাভ কি? লাগবে কি আমার কস্ট অফ রেভিনিউ। রেভিনিউ থেকে কস্ট অফ রেভিনিউ, রেভিনিউ থেকে জিপি বাদ দিলে কস্ট অফ রেভিনিউ পেয়ে যাব। সো কস্ট অফ রেভিনিউ মানে আমরা কি লিখতে পারি? যা রেভিনিউ হয়েছে তার থেকে জিপি বাদ দেব। রেভিনিউ কত আছে আমার? 7 লাখ, তার থেকে জিপি বাদ দেবো কত? 2 লাখ। তাহলে কস্ট অফ রেভিনিউ পেয়ে যাচ্ছি 5 লাখ। তাহলে উপরে কস্ট অফ রেভিনিউ 5 লাখ, আর অপারেটিং এক্সপেন্সের মধ্যে দুটো খরচাই আসবে, এমপ্লয় বেনিফিট এক্সপেন্সও আসবে, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সও আসবে। 60 প্লাস 42 1,02,000 বাই 7 লাখ ইন্টু 100, মানে 6,02,000 divided by 7 lakh into 100. So 6,02,000 divided by 7 lakh into 100, 86%. আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে রাখি, এই রিলেশনটা মাথায় রাখবে। অপারেটিং কস্ট রেশিও প্লাস অপারেটিং প্রফিট রেশিও, এই দুটো ইকুয়ালস টু কত হয়? 100%। তোমার যদি দেখো অপারেটিং কস্ট রেশিও 70% এবং তোমার যদি প্রশ্ন করে বলো তাহলে অপারেটিং প্রফিট রেশিও কত, কত বলবে? 30%। এই কোয়েশ্চেনটা অনেক সময় এক্সটার্নাল যারা আসে তারা করে থাকে। অপারেটিং কস্ট আর অপারেটিং প্রফিট দুটো মিলিয়ে হয় 100%। যদি অপারেটিং কস্ট 70% হয় তাহলে অপারেটিং প্রফিট 30, বা ঘুরিয়ে বললে অপারেটিং প্রফিট রেশিও 30% তাহলে বলো অপারেটিং কস্ট রেশিও কত? 100 minus 30, 70%। ঠিক আছে? এরপর 111 দেখ, ট্রিপল মান। অপারেটিং প্রফিট রেশিও ক্যালকুলেট করতে বলেছে, প্রথমে ফর্মুলা লিখে নেব। অপারেটিং প্রফিট রেশিও equals to operating profit by revenue from operation into 100. তো রেভিনিউ ফ্রম অপারেশন প্রথমেই বলে দিয়েছে 7 লাখ, কিন্তু অপারেটিং প্রফিটটা জিপি বলে দিয়েছে। আমরা গ্রস প্রফিট প্লাস আদার অপারেটিং ইনকাম মাইনাস আমরা করতে পারি কি অপারেটিং এক্সপেন্স। তাহলে অপারেটিং প্রফিট আমরা কি করে বার করতে পারি? অপারেটিং প্রফিট ইকুয়ালস টু আমরা লিখতে পারি একটা বিজনেসের যা জিপি হয়, গ্রস প্রফিট প্লাস আদার অপারেটিং ইনকাম, যেটা ডিসকাউন্ট রিসিপ্ট বা কমিশন রিসিপ্টের মতো আইটেম, মাইনাস অপারেটিং এক্সপেন্স। এবার জিপি এখানে কিন্তু বলেছে 40% অন কস্ট। জিপি কি করে বার করবি?
এখানে সেম পার্সেন্টেজ, তার মানে কস্ট যদি 100 হয় তার উপর 40, তাহলে সেল প্রাইসটা রিপ্রেজেন্ট করছে 140, তাহলে জিপিটা এখানে করতে পারি 7 লাখের সেল প্রাইস ডিভাইডেড বাই 140 ইনটু 40 করলে জিপি পেয়ে যাব, প্লাস আদার অপারেটিং ইনকাম কিছু নেই, নীল, মাইনাস অপারেটিং এক্সপেন্সের মধ্যে অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং সেলিং এক্সপেন্স এই দুটোই আসবে। ইন্টারেস্ট নেব না, ইন্টারেস্টটা হচ্ছে নন অপারেটিং, অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, আর নেব কি সেলিং এক্সপেন্স। সাত লাখ বাই 140 ইন্টু 40, জিপি হচ্ছে 2 লাখ, তার থেকে বাদ যাবে অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স 30, আর বাদ যাবে সেলিং এক্সপেন্স কত 16, 30 আর 16 মানে 46,000 টাকা বাদ যাবে। তাহলে বলতে পারি অপারেটিং প্রফিট হচ্ছে 1,54,000। তার মানে আমি এবার উপরে ফর্মুলায় চলে যাচ্ছি, অপারেটিং প্রফিট 154 বাই রেভিনিউ ফ্রম অপারেশন 7 লাখ ইন্টু 100, সো 154 divided by 7 lakh into 100, 22%। 1,54,000 by 7 লাখ into 100, 22%। বলো, anyone else, any doubt? Sum number 122 দেখ, calculate return on investment from the following details। ফর্মুলা লিখে নেই, return on investment equals to, we can write profit before interest and tax, profit before interest and tax divided by এবার প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স কি করে বার করব? দেখ, নেট প্রফিট দেওয়া আছে, আমাকে সেই প্রফিটটা নিতে হবে যেটা ইন্টারেস্ট আর ট্যাক্স বাদ দেওয়ার আগে। তো নেট প্রফিট আফটার ট্যাক্স এন্ড ইন্টারেস্ট দেওয়া আছে, সেটার সাথে আমি অ্যাড ব্যাক করবো কি, প্রথমে ট্যাক্স, তারপরে অ্যাড ব্যাক করবো কি ইন্টারেস্ট, তাহলে পেয়ে যাব প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। আর ক্যাপিটাল এমপ্লয়েড বার করবার জন্য দুটো অ্যাপ্রোচ আছে, একটা অ্যাসেট অ্যাপ্রোচ, একটা লায়াবিলিটি অ্যাপ্রোচ। এখানে কোন অ্যাপ্রোচে ক্যাপিটাল এমপ্লয়েড করা যাবে? লায়াবিলিটি অ্যাপ্রোচ, যেখানে আমি লিখতে পারি শেয়ার হোল্ডার্স ফান্ড প্লাস শেয়ার হোল্ডার্স ফান্ড, শেয়ার SHARE, শেয়ার হোল্ডার্স ফান্ড প্লাস NCL, নন কারেন্ট লায়াবিলিটি। নেট প্রফিট আফটার ট্যাক্স আছে 96, ট্যাক্সটা কি করে বার করবো বলতো?
ট্যাক্স রেটটা আছে 50%। না, যা ছিল, দেখ ম্যাথামেটিক্যালি কি হয়, প্রফিট বিফোর ট্যাক্স যা ছিল তার থেকে 50% ট্যাক্স বাদ দিয়েছি, তাহলে যেটা পড়ে আছে সেটা রিপ্রেজেন্ট করছে রিমেনিং 50%। তাহলে 96,000 রিপ্রেজেন্ট করছে 50%। তাহলে ট্যাক্সটাও কত, ওই একই অ্যামাউন্ট, 50/50 ইন্টু 50, মানে ট্যাক্সের অ্যামাউন্টটা পেয়ে যাবো, সেম অ্যামাউন্টই পাবো 96। স্যার এটা 50% রেট বলে সেম অ্যামাউন্ট, যদি 30% রেট হতো কি করতাম বলতো, 96 রিপ্রেজেন্ট করছে তখন কত, ট্যাক্সটা 30% বাদ গেছে, তাহলে পিবিটি থেকে 30% বাদ দিয়ে যেটা পড়ে আছে প্যাট রিপ্রেজেন্ট করছে তখন কত, 70%। তখন ওই প্যাটের অ্যামাউন্টটাকে 70 দিয়ে ডিভাইড করে আমরা 30 দিয়ে মাল্টিপ্লাই করতাম। মানে আমি এইভাবে চিন্তা করব যে আমার ট্যাক্স বাদ দেওয়ার আগে প্রফিটটা কত ছিল, যা ছিল তার থেকে ট্যাক্স বাদ দিয়ে প্যাট পেয়েছি। তো 30% যদি ট্যাক্স রেট হয়, তার মানে পিবিটি থেকে ট্যাক্স 30% বাদ দেওয়ার পর যেটা রিমেনিং, দ্যাট ইজ প্রেজেন্টিং 70%। তাহলে ওকে বাই 70 ইন্টু 30 করলে ট্যাক্স পেয়ে যাবে। এখানে তো 50% ট্যাক্স রেট, তাহলে যেটা রিমেনিং সেটা প্রেজেন্ট করছে 50%, ওকে বাই 50 ইন্টু 50 করো, ট্যাক্স পেয়ে যাবে, সেমি অ্যামাউন্ট আসবে। ইন্টারেস্টটাকে অ্যাড ব্যাক করতে হবে, ইন্টারেস্টটা কত হয় দেখতো, কোম্পানি ইন্টারেস্ট কাদের দেয়, লোনেরও 15%, ডিবেঞ্চারের 10%। তো 1 কোটির 10% কত হয়, 12,000, আর লোনের 15% মানে 240, 15% 36। শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে কারা কারা আসবে বলতো, ইকুইটি শেয়ার ক্যাপ, প্রেফ শেয়ার ক্যাপ, রিজার্ভ। রিজার্ভের মধ্যে নেট প্রফিট চলে আসবে, তার মানে ইকুইটি ক্যাপ প্লাস প্রেফ ক্যাপ প্লাস নেট প্রফিট। আর এনসিএল এর মধ্যে কি লোন এন্ড ডিবেঞ্চার চলে আসবে, আচ্ছা রিজার্ভও চলে আসবে, রিজার্ভ প্লাস লোন প্লাস ডিবেঞ্চার, মানে এই লোন আর ডিবেঞ্চার গেল এনসিএল এর পার্ট, আর এইগুলো মিলিয়ে হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড। দিস ইনটু 100। এবার আমি 96 প্লাস 96 প্লাস 48, ওপরে হলো আমার 2,40,000, আর নিচে ইকুইটি ক্যাপ আছে তোমার 5 লাখ, প্রেপ আছে 1 লাখ, 6 লাখ, রিজার্ভ আছে 41, নেট প্রফিট আছে কত 96, আর লোন আর ডিবেঞ্চার কত 240, 120, 12 লাখ into 100, so 240 divided by 12 lakh into 100, so return on investment 20%। কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে বল, কথা বল।